Hey everyone, good afternoon. Welcome to Rai Smart Bangla. So already তোমরা থাম্বনেল দেখে এবং আমার পেছনের এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে অলরেডি বুঝে গেছো আজকে সেশন কী নিয়ে। সো আমি রিজু স্যার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমাদের বহু প্রতীক্ষিত এক্সাম এসবিআই পিও নিয়ে। কেন বহু প্রতীক্ষিত? তার একটাই কারণ, এই যে ভ্যাকেন্সি, এই যে চাকরি এসবিআই পিও, এই চাকরির মেন পার্ট হচ্ছে তার স্যালারি স্কেল। যথেষ্ট ভালো একটা স্যালারি স্কেল, মোটামুটি অ্যাপ্রক্স মান্থলি 80,000 করে পাওয়া যায়। আচ্ছা, তো সেই এক্সাম যেটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে, তো সেই এক্সামের অলরেডি বেরিয়ে গেছে তার ভ্যাকেন্সি এবং টোটাল 541টি রয়েছে এবারের ভ্যাকেন্সি 2025 সেশনে। এবং এই ভ্যাকেন্সির কিভাবে ফিল হবে, কবে থেকে তার ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে বা কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের এই সেশনে। সো লেটস স্টার্ট। তোমাদের এই 541টি ভ্যাকেন্সির মধ্যে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট ক্যাটাগরিতে রয়েছে টোটাল 80টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে 73, ওবিসি নন ক্রিমিলিয়ার সেশনে রয়েছে 135, ইডাব্লিউএস 50, ইউআর আনরিজার্ভড ক্যাটাগরিতে রয়েছে 203, অর্থাৎ টোটাল 541টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে আনরিজার্ভডের জন্য থাকছে 203টি ভ্যাকেন্সি এবং আদার্স মানে এসসি 80, এসটি 73 এবং ওবিসির ক্ষেত্রে 135, আর ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য রয়েছে 50টি ভ্যাকেন্সি। সো এবার চলে আসবো আমরা আমাদের এই যে অ্যাপ্লিকেশান অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ, সেটি কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, সেই সমস্ত বিষয় নিয়ে প্রথমে দেখে নাও। আমাদের এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 24 তারিখ থেকে, অর্থাৎ 24শে জুন থেকে, চলবে আপ টু 14 জুলাই পর্যন্ত, অর্থাৎ খুব বেশি সময় নেই। এই অল্প সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে এবং এই ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদের এক্সামের জন্য যে কল লেটার, সেটা তোমরা ডাউনলোড করতে পারবে 3rd অথবা 4th উইক জুলাইয়ের 3rd অথবা 4th উইক, মানে ধরে নাও অ্যাপ্রক্স ডেটটা হতে পারে 15 তারিখ বা 16 তারিখ নাগাদ তোমরা মোটামুটিভাবে কল লেটার ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের যে অনলাইন প্রিলিমসের এক্সাম, সেটা আশা করা যাচ্ছে, এক্সপেক্ট করা যাচ্ছে যে জুলাই আগস্ট লেখা রয়েছে, বাট এক্সপেক্ট করা যাচ্ছে যেহেতু জুলাইয়ের 3rd উইক মতো হয়ে যাবে আমাদের কল লেটার ডাউনলোড করতে, 3rd উইক বা 4th উইক। সো এক্সপেক্টেড এটাই যে আগস্টে মোটামুটি তোমাদের এক্সামটা যেতে চলেছে, বাট অফিসিয়ালি বলা রয়েছে জুলাই বা আগস্ট, মানে জুলাই লাস্ট উইক বা আগস্টের ফার্স্ট উইক। সো আমরা একটা ডেট যদি ভাবি, মোটামুটি 9-10 তারিখ নাগাদ হতে পারে এক্সামটি, এটা ধরে তোমরা চলো। নেক্সট, ডিক্লারেশন অফ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সাম, তোমরা যে এক্সামটি দেবে আগস্ট মাসে প্রিলিমসের, সেটার রেজাল্ট তোমরা পেয়ে যাবে আগস্ট অথবা সেপ্টেম্বরের 25, মানে যদি আগস্ট মান্থে এক্সাম হয় সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না, যারা এর আগে এক্সাম দিয়েছো তারা জানো। এবং মেন্সের এক্সাম সঙ্গে সঙ্গে, অর্থাৎ এরকমটি কখনোই না, কেউ এটি ভেবো না যে আমাদের প্রিলিমস এক্সাম হয়ে গেল তারপরে অনেক সময় পেয়ে যাব আমরা মেন্স এক্সামে বসার জন্য, এমনটি কিন্তু হবে না। অর্থাৎ দেখতেই পাচ্ছ আগস্ট মাসে আমাদের রেজাল্ট আউট যদি হয়ে যায় আগস্টের এন্ডে, তার মানে সেপ্টেম্বরে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের কি মেন্সের এক্সাম। জাস্ট 1 মান্থ, 1 মাসের মধ্যেই প্রসেস কমপ্লিট করে। মেন্স এক্সাম যারা কোয়ালিফাই করতে পারবে তাদেরকে যেতে হবে ফেজ 3তে। ফেজ 3তে কী রয়েছে? সাইকো টেস্ট রয়েছে, দেন ইন্টারভিউ আর গ্রুপ এক্সারসাইজ রয়েছে। এই সাইকো টেস্ট, ইন্টারভিউ আর গ্রুপ এক্সারসাইজ এটা রয়েছে আমাদের 3rd ফেজে, অর্থাৎ প্রিলিমস কোয়ালিফাই করলে মেন্স কোয়ালিফাই করার পর ফাইনালি এই একটি এক্সাম রয়েছে। এই এক্সামটি কোয়ালিফাই করলেই তোমাদের আলটিমেট সমস্ত কিছু কমপ্লিট হবে। ঠিক, সো বেশি দেরি নেই, তোমরা আশা করছি অনেকেই প্রিপারেশান নিয়ে রয়েছো। যাদের প্রিপারেশান নেই এখনও পর্যন্ত, তারা জোর কদমে প্র্যাকটিস স্টার্ট করো, কারণ এখন এইটুকু সময়ের মধ্যে একমাত্র প্র্যাকটিস ছাড়া আর কিছু গতি নেই। প্র্যাকটিস করলেই তবেই এক্সাম ক্লিয়ার করা পসিবল হবে। আচ্ছা, আমাদের এই যে ফর্ম ফিল আপ তোমরা কারা করতে পারবে, তার জন্য এজ লিমিট কী রয়েছে একটু দেখে নেবে। এজ লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে 21 থেকে 30 বছর এবং নট মোর দ্যান 30 ইয়ার্স তোমরা কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে পারছো না। 21 বছরের কম হলেও করা যাবে না, 30 বেশি হলেও করা যাবে না। এবং এটি কাউন্ট হবে কীভাবে? 1 এপ্রিল 2025 অনুযায়ী। দেখো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ বিন বর্ন নট লেটার দ্যান 1/4/2004, অর্থাৎ 2004-এর 1 তারিখ। 2004-এর 1 তারিখ কিন্তু একটা ডেট, যার থেকে নট লেটার পরে হলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। অর্থাৎ 2005 সাল ফর্ম ফিল আপ করা যাবে না, 2006 সাল বর্ন ফর্ম ফিল আপ করা যাবে না,
নট আর্লিয়ার দ্যান 2/4/1995 অর্থাৎ 2nd এপ্রিল 1995 এর আগে যাদের বার্থ, ডেট অফ বার্থ অর্থাৎ 1995 বলা আছে দেখে এটাকেও এরকম ভেবো না যে জানুয়ারিতে যার জন্ম সে ফর্ম ফিল আপ করতে পারবে বা মার্চে যার জন্ম সে ফর্ম ফিল আপ করতে পারবে। বলা হয়েছে কি নট আর্লিয়ার দ্যান 2/4/1995 মানে 1995 সালের 2/4/1995 এই ডেটটার পর থেকে, এই ডেটটার পরটাই কিন্তু কাউন্ট হচ্ছে, বাকি কিন্তু এর আগে কাউন্ট করা পসিবল হচ্ছে না। ওকে, ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন থাকবেই এবং এজ রিল্যাক্সেশন কখনোই কমের দিকে থাকে না, সবসময় ম্যাক্সিমামে এজ রিল্যাক্সেশন থাকে। ওবিসির ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, SC ST যারা আছো তাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আর PWBD অর্থাৎ আনরিজার্ভড PWBDর জন্য 10 বছর, PWBD ওবিসির জন্য 13 বছর, PWBD SC STর জন্য 15 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে এবং যারা এখানে এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। এবং আবারও বলছি বারবার করে একটা কথা যে 21 বছরের নিচে তো কোনোভাবেই পসিবল না, কিন্তু 30 বছরের ঊর্ধ্বে তারা করতে পারবে যাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ যারা এই ক্যাটাগরির আন্ডারে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশনটা রয়েছে। এবার চলে আসি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ কী কোয়ালিফিকেশান থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো এখানে কোনো রকমভাবে বলা নেই কোনো পার্সেন্টেজের কথা, অনেকের একটা ভুল ধারণা থাকে যে SBI PO এত বড় একটা এক্সাম, SBI POর এক্সামের ক্ষেত্রে হয়তো 60% আমাদের পার্সেন্টেজ লাগবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বা 50% পার্সেন্টেজ লাগবে, কিছু মেনশন নেই। অনলি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজ অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ যারা বিটেক করেছো বা BSc করেছো বা BA করেছো, অনলি গ্র্যাজুয়েশন পাস কোর্স হোক, অনার্স হোক, যা কিছু হোক না কেন গ্র্যাজুয়েশন পাস থাকলেই তোমরা এক্সামটাতে বসতে পারবে। আচ্ছা, নেক্সট এবার চলে আসা যাক যে অনেকের ক্ষেত্রে একটা ডাউট থেকে যায় তোমাদের যে আমরা ফাইনাল সেমিস্টার দিচ্ছি বা ফাইনাল ইয়ারে রয়েছি, তাহলে আমরা কি এক্সামে বসতে পারবো? সেক্ষেত্রে দেখো পরিষ্কার বলে দেওয়া রয়েছে দোজ হু আর ইন ফাইনাল ইয়ার অর ফাইনাল সেমিস্টার অফ দ্য গ্র্যাজুয়েশন মে অলসো অ্যাপ্লাই প্রভিশনালি সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট, কি কন্ডিশনে, ইফ কল্ড ফর ইন্টারভিউ দে উইল হ্যাভ টু প্রডিউস প্রুফ অফ হ্যাভিং পাস দ্য গ্র্যাজুয়েশন এক্সামিনেশন অন অর বিফোর 30/9/2025, অর্থাৎ এই যে ডেটটি রয়েছে এই ডেটটির আগে বা এই ডেটটি পর্যন্ত, এই ডেটটির মধ্যে তোমাদের যেন গ্র্যাজুয়েশন পাসের রেজাল্টটি বেরিয়ে যায়। সেটা অফলাইনে হার্ড কপি না হলেও চলবে, সেটা তোমাদের অনলাইন সেকশানে থাকলেও হবে, কিন্তু যেন সেটা ক্লিয়ার থাকে, তাহলেই তোমরা মেন্স এক্সাম দেওয়ার পর ইন্টারভিউয়ে কল যেতে পারবে। আদারওয়াইজ যখন এখানে তোমাদের ডেট অফ বার্থের ভেরিফিকেশান হবে, বার্থ ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তখন কিন্তু তোমরা সেখানে আর অ্যাটেন্ড করতে পারবে না। সো এটা যেন খেয়াল থাকে, যাদের এক্সাম চলছে তাদের শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, এক্সাম চলার পর এক্সামের যে রেজাল্ট, যেটা ফাইনাল রেজাল্ট, সেটি এই ডেটের মধ্যে যেন ক্লিয়ার হয়ে যায়, আদারওয়াইজ পসিবল না। অ্যাপ্লিকেশন ফি আনরিজার্ভড EWS ক্যান্ডিডেটসের জন্য 750 রুপিস অ্যাপ্লিকেশন ফি। যারা আনরিজার্ভড রয়েছে বা EWS রয়েছে বা OBC ক্যান্ডিডেটস রয়েছে, তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেশন ফি রুপিস 750, বাট SC ST PWBDর জন্য কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। আর অ্যাপ্লিকেশন ফি এটা মেনশনড আছে আমাদের সাইটে যে অ্যাপ্লিকেশন ফি কিন্তু কোনোভাবে রিফান্ডেবল না, যে এরকম কিন্তু কখনোই নয় SBIয়ের ক্ষেত্রে যে তুমি এক্সাম দিতে গেলে এক্সাম দিয়ে আসলেই তোমার অ্যাপ্লিকেশন ফিটা রিফান্ড হয়ে যাবে, এমনটা নয়। এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে নট বি রিফান্ডেড অর এনি অ্যাকাউন্ট নট ক্যান ইট বি হেল্ড ইন রিজার্ভ ফর এনি আদার এক্সামিনেশন অর সিলেকশন, অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন ফিটা তুমি পে করে দিলে, তুমি এক্সাম দিয়ে এলে, মানে তোমার ওটা পরবর্তী এক্সামের জন্য কন্টিনিউ হয়ে যাবে এমনটি নয়, বা রিফান্ডও হবে না। সিলেকশন প্রসিজিওর কি? সিলেকশন প্রসিজিওর আমাদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ ফেজ 1, যেটা একটু আগেই তোমাদের প্রথমে বললাম যে 3টে ধাপে এক্সাম হতে চলেছে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। ফেজ 1 কি? ফেজ 1 হচ্ছে প্রিলিমস এক্সাম। প্রিলিমস এক্সামে 3টে টপিকের ওপর এক্সাম হবে এবং তোমরা যারা এক্সাম দিচ্ছ তারা জানো, যারা এক্সাম এখনও দাওনি প্রথমবার দেবে তাদের জন্য বলে রাখি, এই প্যাটার্ন গত বছর থেকে চেঞ্জ হয়েছে। এখানে আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 35 কোশ্চেন্স থাকতো, কোয়ান্টস আর রিজনিংয়ের জন্য থাকতো এখানে আমাদের ইংলিশের জন্য 30 কোশ্চেন্স থাকতো, কোয়ান্টস আর রিজনিংয়ের জন্য 35 করে কোশ্চেন্স থাকতো। বাট এখানে চেঞ্জ করা হয়েছে, ইংলিশের ক্ষেত্রে যেটা 30 থাকতো সেটাকে বাড়িয়ে 40 করে দেওয়া হয়েছে। গত বছরও তাই ছিল, এবছরও সেটাই কন্টিনিউ হবে।
কোয়ান্টসের ক্ষেত্রে 30, রিজনিংয়ের ক্ষেত্রে 30। 40 কোশ্চেন্সের জন্য টাইম ডিউরেশন 20 মিনিটস, 30 কোশ্চেন্সের জন্য টাইম ডিউরেশন 20 মিনিটস, 30 কোশ্চেন্সের জন্য টাইম ডিউরেশন 20 মিনিটস। অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রেই ইংলিশ, কোয়ান্ট এবং রিজনিং তিনটের ক্ষেত্রে সেম টাইম ডিউরেশন রয়েছে, তিনটের ক্ষেত্রে 20 মিনিট করে রয়েছে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, 1/4 করে ডিডিউস হয়ে যাবে নেগেটিভ মার্কিং। আর প্রিলিমস এক্সামের জন্য কোনো রকম সেকশনাল কাট অফ থাকছে না, বাট মেন্স এক্সামের ক্ষেত্রে অর্থাৎ ফেজ 2 এর ক্ষেত্রে কিন্তু সেকশনাল কাট অফ কাউন্ট হয়। ফেজ 2 হচ্ছে আমাদের মেন্স এক্সাম অনলাইন কন্ডাক্ট হবে এবং টোটাল 200 মার্কসের হতে চলেছে, আর 50 মার্কস থাকে আমাদের ডেসক্রিপটিভ, অর্থাৎ 250 মার্কস। ডেসক্রিপটিভ টেস্ট যেটা হবে সেটা কিভাবে হবে, প্রথমে তোমাদের মেন্স এক্সামটা কমপ্লিট হয়ে যাবে, মেন্স এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর অবজেক্টিভ এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমাদের ডেসক্রিপটিভের এক্সামটি হবে, এবং সেটি বলা রয়েছে দ্য টাইপ দেয়ার ডেসক্রিপটিভ টেস্ট অ্যান্সার অন দ্য কম্পিউটার। অর্থাৎ এই যে পয়েন্টটি রয়েছে, ডেসক্রিপটিভ দেখলে অনেকে ভাবতে পারো যে ডেসক্রিপটিভ মানে পেন অ্যান্ড পেপার ইউজ করতে দেওয়া হবে, সেটি কিন্তু নয়। ডেসক্রিপটিভের ক্ষেত্রেও কিন্তু তোমাদের টাইপ করেই এক্সামটি দিতে হবে কম্পিউটার। নেক্সট চলে আসা যাক মেন্স এক্সামের সিলেবাস এবং মেন্স এক্সামে কী কী টপিকের উপর আমাদের এক্সাম হবে। মেন্সের ক্ষেত্রে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের উপর এক্সাম হবে, যদিও কম্পিউটার অ্যাপটিটিউড থেকে খুব কমই কোশ্চেন্স আসে, রিজনিংটা থেকে বেশি কোশ্চেন্স দেওয়া হয়, এবং সেখানে টোটাল 40টি কোশ্চেন্স থাকবে, ম্যাক্সিমাম মার্কস 60, ডিউরেশন 50 মিনিটস। ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু কোয়ান্ট বলা নেই, পরিষ্কার লেখা রয়েছে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এর মানে হলো তোমাদের এই ক্ষেত্রে যে ধরনের কোশ্চেন্সগুলো আসতে চলেছে সেটা সম্পূর্ণ ডেটা অ্যানালাইসিসের ওপর বেসড করে, ডিআইয়ের ওপর বেসড করে, এবং সেক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন্স 30, ম্যাক্সিমাম মার্কস 60। ভালো করে অবজার্ভ করবে, 30 কোশ্চেন্স, ম্যাক্সিমাম মার্কস 60 রয়েছে, 60 মানে পার কোশ্চেন্স 2 মার্কস করে কাউন্ট হবে। জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি আর ব্যাঙ্কিং নলেজ টেস্ট 3, এর জন্য 60 কোশ্চেন 60 মার্কস, অর্থাৎ এটির ক্ষেত্রে কিন্তু পার কোশ্চেন 1 মার্কস করে কাউন্ট হবে। অনলি কোয়ান্টের ক্ষেত্রে পার কোশ্চেন 2 মার্কস করে কাউন্ট হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস 20, এবং ওভারঅল ডিউরেশন রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা পাবে 50 মিনিটস, কোয়ান্টের ক্ষেত্রে অর্থাৎ ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের যে পার্টটি রয়েছে সেটিতে তোমরা পাবে 45 মিনিটস, জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি আর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের জন্য তোমরা পাবে 45 মিনিটস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য পাবে 40 মিনিটস। টোটাল 3 আওয়ার্স 200 মার্কসের এক্সাম হতে চলেছে, কিন্তু নাম্বার অফ কোশ্চেন্স 200 না, নাম্বার অফ কোশ্চেন 170। ডেটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ইনটু 2, 30 কোশ্চেন 2 মার্কস করে থাকে। নেক্সট মেন্স এক্সাম, যেটি আমাদের 200 মার্কসের হয়ে গেল। আমি প্রথমে কি বললাম, মেন্স টোটাল কত মার্কসের হতে চলেছে 250, অর্থাৎ প্রথমে আমাদের 200 মার্কস অবজেক্টিভ টাইপ হবে, তারপর আমাদের হবে কি ডেসক্রিপটিভ পেপার, এবং মাথায় যেন থাকে ডেসক্রিপটিভ পেপার কি হতে চলেছে কম্পিউটার বেসড, অর্থাৎ তোমাদের যা কিছু করতে হবে, অর্থাৎ ইমেলস 1 আউট অফ 2 অপশানস, ইমেলস তোমাদের কম্পালসারি করা হয়েছে, সেটিকে তোমাদের কম্পিউটারেই টাইপ করতে হবে, রিপোর্টস তোমাদের কম্পিউটারে টাইপ করতে হবে। তো অর্থাৎ আমরা যা কিছু পেন অ্যান্ড পেপার ইউজ করে থাকি ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের কিন্তু সবটাই কম্পিউটারে টাইপ করে এক্সামটি দিতে হবে। সেকশনাল কাট অফ ইন মেন্স এক্সামিনেশন, ইচ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু স্কোর এ মিনিমাম স্কোর ইন ইচ টেস্ট, দ্যাট ইজ টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4 অ্যান্ড ডেসক্রিপটিভ পেপার ইন্ডিভিজুয়ালি ইন মেন্স এক্সাম। অর্থাৎ আমাদের এখানে মেন্সের ক্ষেত্রে যে কটা টপিক রয়েছে, রিজনিং, ডেটা অ্যানালাইসিস, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সাথে আবার আমাদের ডেসক্রিপটিভ, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মিনিমাম স্কোর করতে হবে। ওই যে বললাম সেকশনাল কাট অফ রয়েছে মেন্স এক্সামে। প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটি নেই, প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু কোনো সেকশনাল কাট অফ নেই, বাট মেন্সের ক্ষেত্রে সেকশনাল কাট অফ আমাদের থাকছে। আর প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের মিনিমাম যে স্কোর বেঁধে দেওয়া হবে সেটিকে ক্লিয়ার করতে হবে। যদিও ঘাবড়ানোর কিছু নেই, মিনিমাম স্কোর মিনিমামই থাকে, তোমাদের মিনিমাম স্কোর পেলেই যে তোমাদের কাট অফ মেন কাট অফ ক্লিয়ার হবে এমনটাও নয়, মেন কাট অফের দিকে চিন্তাভাবনা রাখো। হ্যাঁ, এটা কেন দেওয়া হয়, কারণ অনেকেই কী করে কোনো একটা টপিককে স্কিপ করে চলে যায়, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে স্কিপ করে চলে যায়, সেটি করা যাবে না, প্রত্যেকটা সাবজেক্টকেই পড়তে হবে, কারণ মিনিমাম স্কোর গেন করতে হবে। নেক্সট ফেজ 3,
অর্থাৎ আমাদের এই যে মেন্স এক্সাম হয়ে গেল, ডেসক্রিপটিভ তোমরা দিয়ে দিলে, ডেসক্রিপটিভের রেজাল্ট বেরিয়ে গেল, মেন্স এক্সামের রেজাল্ট বেরিয়ে গেল, তারপর তোমাদের কল করা হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউতে প্রথমে সাইকো টেস্ট হবে। সাইকো টেস্ট যদিও রয়েছে, বাট সাইকো টেস্টের অফিসিয়ালি কোনো নাম্বারিং থাকে না। সাইকো টেস্টের ক্ষেত্রে তোমাদের কি হয়, ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাইকো টেস্টের একটা স্কোর হয়, সেই স্কোরটা যারা ইন্টারভিউয়ার থাকেন তাদের কাছে ওটা সাবমিটেড থাকে, এবং তার বেসিসেই তারপরে দুটো পার্ট হয়। এই দুটোর ক্ষেত্রে স্কোর রয়েছে। গ্রুপ এক্সারসাইজ এখানে 20 নাম্বার থাকে, পার্সোনাল ইন্টারভিউ এখানে 30 নাম্বার থাকে। গ্রুপ এক্সারসাইজ আর পার্সোনাল ইন্টারভিউ দুটো মিলে রয়েছে টোটাল 50 মার্কস, বাট সাইকো টেস্ট কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। সাইকো টেস্ট ঠিকমতো না হলে কিন্তু তার এফেক্টটা এই দুটোর ক্ষেত্রেও পড়বে, অবশ্যই পড়বে, কারণ তার উপর একটা আমাদের নেচার অফ মার্কস থাকে, যেটা আমাদের ইন্টারভিউয়ের কাছে সাবমিটেড থাকে, ওটা অফিসিয়াল কোনো মার্কস না। দেখো এখানে সাইকো টেস্টটা কী জিনিস বলা হয়েছে, দ্য ব্যাঙ্ক উইল কন্ডাক্ট সাইকোমেট্রিক টেস্ট ফর পার্সোনালিটি প্রোফাইলিং অফ দোজ ক্যান্ডিডেটস হু উইল বি শর্ট লিস্টেড ফর ফেজ 3। অর্থাৎ আমি যেটা বললাম তোমাদের, সাইকো টেস্ট একটা গেটওয়ে। তোমার সাইকো টেস্ট মানে তোমাকে দেখা হবে তোমার জব, তোমার প্রোফাইল কেমন, তোমার ব্যাকগ্রাউন্ড কেমন, তোমার নেচার কেমন, তুমি খুব জলি নেচার কিনা, বা তুমি কাজ করার জন্য সুইটেবল কিনা, এই ধরনের নেচারগুলোকে টেস্ট করা হয় সাইকো টেস্টের মাধ্যমে। এবং সেখানে যদি কোয়ালিফাই না করো, সেখানে কোয়ালিফাই না করলে শর্টলিস্ট করে দেওয়া হবে। এখানে বলেই দেওয়া রয়েছে হু উইল বি শর্ট লিস্টেড ফর ফেজ 3। সাইকো টেস্টের পরই অ্যাকচুয়াল ফেজ 3টা স্টার্ট হচ্ছে। এই ফেজ 3টা অ্যাকচুয়াল স্টার্ট হচ্ছে সাইকো টেস্টের পর। এটা অলরেডি আমি বলে দিয়েছি। গ্রুপ এক্সারসাইজের ক্ষেত্রে 20 নাম্বার রয়েছে, ইন্টারভিউর ক্ষেত্রে 30 নাম্বার, টোটাল 50 মার্কসের এক্সাম। নাম্বার অফ চান্সেস, নাম্বার অফ চান্সেস এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কতগুলো চান্স মানে অ্যাটেম্প্ট, কতগুলো অ্যাটেম্প্ট তোমরা দিতে পারো। তোমরা যারা আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে আছো তাদের ক্ষেত্রে তারা 4 বার অ্যাটেম্প্ট করতে পারবে এক্সাম। যারা ইডাব্লিউএস রয়েছো বাট পিডাব্লিউবিডিতে রয়েছো, বা আনরিজার্ভের ক্ষেত্রে পিডাব্লিউবিডিতে রয়েছো, বা ওবিসির ক্ষেত্রে রয়েছে, তাদের 7 বছর পর্যন্ত রয়েছে, বা 7 বার রয়েছে। 7 বছর না বলে 7 বার বলা বেটার, কারণ এখানে নাম্বার অফ অ্যাটেম্পটস, নাম্বার অফ অ্যাটেম্পটস জিনিসটা কি একটু বুঝিয়ে বলি, কারণ এটা নিয়েও কনফিউশন থাকে। নাম্বার অফ অ্যাটেম্পটস হচ্ছে, আমরা ধরো তুমি প্রথমবার প্রিলিমস এক্সামে গেলে, তাহলে কি তোমার সেটা অ্যাটেম্পটসে কাউন্ট হবে না। যদি তুমি প্রিলিমস এক্সাম ক্র্যাক করার পর মেন্স এক্সামে গিয়ে তুমি এক্সামে বসো, তাহলে সেটা তোমার একটা এক্সাম, একটা অ্যাটেম্পট হিসাবে ক্লিয়ার হবে। ধরে নাও কোনো স্টুডেন্ট পরপর 3 বার প্রিলিমসে বসলো, বাট প্রিলিমস কোয়ালিফাই করতে পারলো না, সো নাম্বার অফ অ্যাটেম্পটস উইল বি 0। বাট যদি প্রিলিমস ক্লিয়ার করে মেন্স এক্সামের একবার ডেসক্রিপটিভ পর্যন্ত পেপার লিখে আসতে পারো, তাহলে তোমার ওটা 1 অ্যাটেম্পট কাউন্ট হবে। ওকে, আর সেরকমভাবেই আমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে বলা রয়েছে 4টে অ্যাটেম্পট, আর আনরিজার্ভ পিডাব্লিউবিডির যেটা পার্ট রয়েছে, বা ওবিসি পিডাব্লিউবিডি, সেক্ষেত্রে 7টা অ্যাটেম্পট। আর যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে নো রেস্ট্রিকশন, তারা যতবার খুশি অ্যাটেম্পট করতে পারো। সো এই ছিল আমাদের আজকের এসবিআই পিও ওরিয়েন্টেড ইনফরমেশান। তোমরা চটপট ফর্ম ফিল আপ করে নাও, কারণ বারবারই বলছি সময় বেশি নেই, অলরেডি টাইম হয়ে গেছে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা যাও, সাইটে যাও, সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করো, এবং এই ফর্ম ফিল আপ খুব বেশি দিন সময় নেওয়া যাবে না, কারণ ফর্ম ফিল আপের পরপরই স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের এক্সাম। অর্থাৎ দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসের মধ্যে মেন্স করিয়ে দিচ্ছে, মানে হাতে আর 2 মাস সময় রয়েছে, তার মধ্যে সমস্ত কিছু কিন্তু তোমাদের রেডি করে ফেলতে হবে। সো তোমাদের জন্য রইল অনেক বেস্ট উইশেস। তোমরা ভালো করে এক্সাম দাও, প্রিপারেশান নাও, এবং ফলো করো আমাদের রাইস এডুকেশনকে। থ্যাংক ইউ এভরিওয়ান।